কোথায় গরু চড়াবো, কোথায় কাঠ পাবো, জ্বালানো কাঠ কোথায় পাবো, ঘর বানানো কাঠ কোথায় পাবো, আর এই যে জড়িপুটি ওষুধ কোথায় পাবো, আরো নানা রকম আরো আছে, ফল টল আছে, এই যে বনে এত জীবজিয়ালও আছে, সেটাও কোথায় থাকবে। তো এই জন্য এতটা আমার অসুবিধা হবে, তার জন্য আমরা বলছি কি এটা করতে দিব না। ᱱᱚᱜᱼᱚᱭ ᱟᱞᱮ ᱫᱚ ᱴᱷᱩᱲᱜᱟ ᱜᱮᱫᱟ ᱛᱚᱞ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱫᱚᱢᱮ অসুবিধা মেনাᱜ তালেয়া। ঠুরগা নালার ওপর বাঁধ হলে আমরা ভীষণ অসুবিধায় পড়ব। বাং দো বীর বুরুরে জঙ্গলে অনেক জীবজন্তু আছে, তাদেরও কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে। বাঘমুন্ডি আসা যাওয়ার এটাই আমাদের সোজা পথ। ড্যাম হলে আমরা অন্য পথ পাবো না। ড্যাম তল লেনখান দো আলে অসুবিধা বিরাট হেনাক তালেয়া। ঠুনগায় যাব, ঠুনগায় আমাদের আবাদ আছে, চাষ আছে, তো ওথায় আমাদের নুন তেল সাবন, গরিব লোক চাল আনবো, আজ কাঠ কাটবো, আমরা নিজে কাঠ কাটবো আর বাঘমুন্ডি যাব, আর কাটা চাল আনবো আর রাঁধবো। তো তোদের রকম কি আরো গল্প করবো বল না। আলে সাহানগু হলে চালাক গিয়া সাকাম দাতানি আমরা কাঠ আনতেও যাই, পাতা দাঁতনি আনতেও যাই, মানে জঙ্গলে আমাদের যেতেই হয়। বড় পাহাড় ছাড়া আমাদের কিছুই হয় না। গরু ছাগলগুলোকে ওইদিকে চড়াতে নিয়ে যাই, ওইদিকে ছাড়া আমরা কোথায় বা নিয়ে যাব। কাঠ পাতার জন্য বড় পাহাড়ি মানে ওই মারাংবুরুই আমাদের একমাত্র ভরসা। জঙ্গল ছাড়া আমাদের দিন চলবে না। কাঠ বিক্রি করি, বিক্রি করে নিয়ে চাল আনি, রাঁধি, তাহলে আমরা এই জায়গা থেকে মানে অন্য জায়গায় যেতে পারবো না, যাব না, আর ঠুরগারে হতে দেবো না। ইগরা ডুবে গেলে আরো কি খাবার পাবো আমরা? আর নাই পাবো, আমাকে মরে যেতে হবে। কি মনে করছে তুই? তুই তো এখন সরকারের বেতন পাচ্ছিস, সেই জন্য খাচ্ছিস, আর আমরা কি করব? তুই চিন্তা ভাবনা কর ভাই, আর সরকারকে বলে দিবি ঠুনগা ড্যাম হতে দিব না, হতে দিব না, ঠুনগা ড্যাম হতে দিব না, আর করতে দিব না, ঠুনগা ড্যাম হতে দিব না, হতে দিব না, আমার জীবন যেতে পারে, পুলিশও মানবো না, ছাড়বো না, ঠুনগা ড্যাম হতে দিব না, হতে দিব না, হতে দিব না, জীবন ঠুনগা ড্যাম বলে হুইছো বাংলে আড়াগা, বাংলে আড়াগা, পুলিশ কো হেঙ্গেন খান বালে বতরা। সাঁওতাল বললেই যেন আমরা মনে পড়ে যায় পাহাড় পর্বত জঙ্গল, তেমনি জঙ্গল পাহাড়কে নাম করলেই সাঁওতাল সম্প্রদায় চলে আসে এক কথায়। কেননা জন্ম থেকে আমরা সেই গাছপালা নির্ভর। একটা বাচ্চার জন্ম হলেও মানে সেই বাচ্চাকে ওই আসন পাতা দিয়ে আমরা কোলে তুলে নিই, যেটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। জন্মের 3 দিনের মধ্যে যে একটা আমাদের নিম দাবমারি বলে, মানে সেই নিম গাছের পাতা দিয়ে এই যে খাবার তৈরি করি, মানে এই পাতাটা চালের সঙ্গে সেদ্ধ করে আমরা খাই, সেটা আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে মনে করি।
স্বাস্থ্যসাথী, ঠিক স্বাস্থ্যসাথী হওয়ার সময় ওই সময়টা করে নিয়েছে। হ্যাঁ, যারা লাইন পাচ্ছে না তারা ওইখানে ঢুকে। কি ব্যাপার না, টিফিন পাওয়া যাচ্ছে, তবে আমাদের টিফিন পাচ্ছি তো পঞ্চায়েতে কি ভালোই বটে, এমনি ফ্রি পাচ্ছি, এই করতে করতে ঢুকেছে, চেয়ার গুলো ভরেছে। আমাদেরকে সবাই পাট্টা হোল্ডার যেগুলো আমরা আছি সবাইকে আমাকে ডেকেছিল, ডেকে নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করলো, বলছে তোমরা দাবি দাবা কি করছো, এখানে তো পর্যায় হতে চলেছে, এত বড় এরিয়ার মধ্যে হবে। তো সেই সময় আমরা অনেকগুলা পাট্টা হোল্ডার গিয়েছিলাম পাল্টা সঙ্গে কাগজপত্র নিয়ে। তো সেখানে আমাদেরকে সবাই দাবি দিলাম যে আমরা স্থায়ী কাজ যেমন পাই, আমরা জায়গা দিব ঠিক আছে, কিন্তু জায়গার মধ্যে যেমন মানে টাকা নিয়ে আমরা জায়গাটা দেব, আমরা যেন কাজ পাই, মানে অস্থায়ী কাজ, যেটা ডিপোজ থাক বা যে কোনো জায়গায় হোক, এটা আমরা দাবি করি। সঙ্গে সঙ্গে ওইখান থেকে ফোন করলো সেক্রেটারি ভিডিও বললো, সঙ্গে সঙ্গে ভিডিও বলছে এটা আমার হাতে কোনো নেই, বলছে সরাসরি ডিএম কে জিজ্ঞাসা করুন। ডিএম এর সঙ্গে ফোনটা করলো, ডিএম বলছে ওরা যা দাবি করছে তাই লেখো, যাই দাবি করছে তাই লেখো, রেজুলেশন তাই উঠা। তো এটা আমরা সবাই দাবি করেছি। তারপরে থেকে আমাদেরকে নকশা দেখাইলো, বলছে এইখানে বাঘমুন্ডি, রাঙ্গা, হাতনাদা, তেলিয়াবাসা এক সাইডটা পড়ছে, তারপরে শালদে, এই লোকগুলা রাখেছে। গ্রাম সভা কিন্তু হয়নি, একবারও হয়নি। প্রশাসন থেকে পুলিশ আমাকে থ্রেট করানো হয়েছে, আন্দোলনকে ছেড়ে দাও, আর লোভ দেখানো হয়েছে, প্রকল্পের মালিক হয়ে যাবি এবং কোটিপতি হয়ে যাবে। রবি বিশ্রাকে থ্রেট করানো হয়েছে, পাট্টা দেওয়ানো হবে, বাড়ি তৈরি করানো হবে। স্বনির্ভর গোষ্ঠী মহিলাদেরকে থ্রেট করানো হয়েছে, আন্দোলনকে ছেড়ে দাও, অ্যাকাউন্টে টাকা দেওয়ানো হবে। আমাদের গ্রামের লোককে বাজার গিয়েছিলেন, থলি ফেলানো হয়েছে আর বলানো হয়েছে আন্দোলনকে ছেড়ে দাও। স্টেট গভর্নমেন্ট ফাইলটা দিয়ে যে ডকুমেন্ট গুলো ওয়েবসাইটে দিয়েছেন বা তারা যেগুলো প্রেজেন্ট করেছেন, সেটা হচ্ছে দুটো পঞ্চায়েতের, একটা হচ্ছে বাঘমুন্ডি, আরেকটি হচ্ছে অযোধ্যা। বাঘমুন্ডিতে শুধু রেজলিউশনের একটা খসড়া আছে, কিন্তু সেখানে কোনো সিগনেচার নেই। whereas অযোধ্যাতে একটি রেজলিউশন, তার সঙ্গে শুধু 24 জনের সিগনেচার আছে। আমাদের 2011 সেন্সাস অনুযায়ী 1624 জন সেন্সাসে বলছে। 2011 আর 2018 বা 2019 অনেকগুলো বছর, আমার মনে হয় যে পপুলেশন বাই দ্যাট টাইম মাস্ট হ্যাভ ইনক্রিজ। আর যদি ধরেও নি সেটাও ইনক্রিজ হয়নি, তাহলে 1624-এর 50% কি 24 জন হয়? বাস্তব উন্নতি হয়ে গেলে সরকারের অসুবিধা হবে, মানুষকে বোকা বানাতে পারবে না। আর সেইটাই ভারত সরকার তথা আমাদের পশ্চিমবাংলা সরকার সেই পদ্ধতি চাইছে। বাইরের থেকে যে সমস্ত কোম্পানি, বহুজাতিক কোম্পানি দেখতে পাচ্ছি, যেখানে আমি যদি সেই জায়গায় চলে যাই, সেইখানের যে লভ্যাংশ সেটা ভারত সরকারের হবে, পশ্চিমবাংলা সরকার হবে। ওরা বিজনেস করে, ওটা বিজনেস ওদেরকে এখন ওদের হাতে আছে এখনো প্রজেক্টটা, ওই যেটা তৈরি করেছে না, ওটা মোটামুটি ওরা 20 বছর না 15 বছরের এগ্রিমেন্ট করা আছে। অতদিন যত রোজগার হবে সব কিন্তু ওরাই নিয়ে যাবে, তারপরে ভারত সরকারকে দিবে। যারা ওই পাথর মাফিয়া, তাদের সেই পাথরের ব্যবসা যাদের আছে, ওনারা চাইবেন, একান্তই চাইবেন ওনারা। তারপরে যারা ধরুন জঙ্গল মাফিয়া, জঙ্গলের কাঠ বিক্রি করে, কারণ জঙ্গলগুলো তো সেই যেটা কাটা হবে তার সেটাতে বিজনেস হবে। এরপর যাদের ধরুন ওই কি বলে মাড়োয়ারি শ্রেণীর, যারা এখানে এসে নিয়ে তাদের ব্যবসা বাণিজ্যকে আরও সুগম করবেন, তারা চাইছেন। কিন্তু সেগুলোকে যদি কাউন্ট করা হয় সেগুলো হাতে গোনা। আর কিছু লোকাল যে রাজনৈতিক নেতা নেতৃত্ব আছেন, ওনারা তো জানেন সব সময় সীমানার মাঝ রাস্তায় পা দিয়ে থাকেন, যেদিকে লাভটা বা প্রফিটটা বেশি সেদিকে ঝাঁপটি দিয়ে দেন।
সরকার ঠুরগা প্রজেক্টটা নিয়েছে, তার আগে তো একটা পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট করেছে, এবং তাতে কি ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে, মানুষের কি উপকার হয়েছে না হয়েছে, এখানকার ইকোলজি যে পরিবেশ তার কি ক্ষতি হয়েছে না হয়েছে, সেগুলোকে কোনো রকম স্টাডি না করে যে একটা প্রজেক্টের পরে দ্বিতীয় একটা প্রজেক্ট হাতে নিয়ে একটা এলাকার মধ্যে যদি একটার পর একটা প্রকল্প হতে থাকে, তাহলে যখন ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট হবে তখন উচিত হচ্ছে পরপর যে প্রকল্পগুলো হচ্ছে তার যে সামূহিক এবং ক্রমসঞ্চিত যে ইমপ্যাক্ট সেটাকে বোঝার চেষ্টা করা গেল, তাই তো হবে। এরপরে আরো দুটো প্রজেক্ট হবে, প্ল্যানে আছে, পাইপলাইনে আছে, সেটা বান্ধুতে হবে, যেটা অলরেডি ঠিক হয়ে গেছে। তারপরে কাটলা জাল হবে না কুলবেড়া হবে সেটা দেখা যাবে, কিন্তু পাইপলাইনে 4টে প্রজেক্ট অলরেডি আছে, কিন্তু ইভ্যালুয়েশনের সময় কিন্তু ওই প্রসঙ্গটা আসছেই না। ওরা বললো যে দুর্গা নালা ওপর দিকে বা নিচের দিকে কোনো প্রজেক্ট নেই, তারপরে আমাদের কিউমুলেটিভ এখানে করার প্রশ্ন উঠছে না। মনে হচ্ছে দুর্গা নালা পরে গিয়ে শোভা নদী, আর ঠিক পাশেই বামনি বা কৃষ্ণবাজার নালা, যার উপর অলরেডি পিপিএসটি হয়ে বসে আছে, সেটাও পরে গিয়ে শোভা নদীতে। ওই প্রজেক্ট হওয়ার ফলে ওই ফ্লোটা ক্ষতিগ্রস্ত হয়েছে, শোভার ফ্লো ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠুরগা যদি প্রজেক্ট হয় তার ফ্লো ক্ষতিগ্রস্ত হবে, একদম হিসেব কষে দেখা আলো আছে, মানে ইআই এর মধ্যেই তার তথ্য আছে যে কতটা জল কমবে, প্রথম 3-4 বছর কতটা জল কমবে। এই যে জলটা কমবে, এই এফেক্টটাও ওই শোভার উপরে এসে পড়বে, যে শোভা গিয়ে আবার সুবর্ণরেখাতে পড়ছে। টুরগা নদী যেটা, সেটা আমাদের আবার পরম্পরার সাথে জড়িত আছে। মারাংবুরুন পাহাড়ের পাশে আছে বলে একে কিন্তু ওই মারাং নদী এখানে বলা হয়। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট যেটা তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি যেটা আপার ড্যাম, অ্যাকচুয়ালি ওটাকে আগে বলতো গবরিয়ার জঙ্গল বলতো ওই জায়গাটায়, জন্তুজন আর ওই গভীর ওই জঙ্গলটাই ছিল। আপনারা যদি এখন জলকে সরিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন যে শালের গোড়া টোড়া গাছপালা স্টিল তারা এখনও বাঁচার চেষ্টা করে যাচ্ছে গাছপালাগুলো। যখন আপার ড্যাম থেকে জল নামানো হয় নিচে, তখন দেখা যায় যে জঙ্গল গাছের পসিবিলিটি ওখানে রয়েই গেছে যেগুলো, কারণ সেই জায়গাটা একটা সাইডকে বাঁধ দেওয়া হয়েছে আর 3 দিক পাহাড় আছে দিয়ে জলটাকে আটকে রাখা আছে। আবার লোয়ার ড্যামেরও সেই কারেক্টার, একদিকে বেঁধে দেওয়া হয়েছে, 3 দিকে মানে পাহাড় বা জঙ্গলটা রয়েছে। এবং এই যে জঙ্গলের যে ভিউটাকে, এইটাকে মানে মানুষজনের কাছে হয়তো বাইরের লোক যারা বেড়াতে আসছে তারা দেখছে যে পুরুলিয়া এই যে আপার ড্যাম লোয়ার ড্যাম বেড়ানোর জায়গা হয়ে গেছে মানুষের, কিন্তু ব্যাপার হচ্ছে এলাকার যে প্রকৃতি পরিবেশ, যেটা জঙ্গল, যেটা ডেন্স ফরেস্ট ছিল, সেই ডেন্স ফরেস্টটাকে মানে খুব ড্রাস্টিক্যালি মানে নষ্ট করে দিয়ে এখানকার জঙ্গলটাকে বলা হয়েছিল যে 250 হেক্টর ফরেস্ট জেনারেট করা হবে। এবং পরবর্তীকালে আমরা খবর পেয়েছিলাম যে ফরেস্ট নাকি বান্দোয়ান ব্লকে করা হয়েছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট বান্দোয়ান ব্লকে কোনো কিছুই করা হয়নি। আন্ডার দ্য ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 এই বন্ধুদের তাদের কিছু ব্যক্তিগত অধিকার আছে, এই ফরেস্টের ওপরে তাদের বংশগত এবং ইন্ডিভিজুয়ালি কিছু অধিকার আছে। সেই অধিকারগুলো যদি ওই অ্যাফরেস্টেশন জলপাইগুড়িতে হয়, তাহলে তারা পুরুলিয়ার থেকে আপনার জলপাইগুড়িতে যাবেন সেই রাইট গুলোকে আপনার এক্সারসাইজ করার জন্য। কি অদ্ভুত রকমের যুক্তি। মুখ্যমন্ত্রী এসেছিলেন, বৌদ্ধবাবু সেই সময় ছিলেন, ও বলেছিল যে আমরা ওটা পরিষ্কার আমরা শুনেছি, ওই সময় মিটিং আমরা গিয়েছিলাম, উনি বলেছিলেন যে প্রজেক্ট থেকে যত 5 কিলোমিটার দূরত্ব আছে, যতগুলা গ্রাম, সেই গ্রামে বিনা পয়সায় আমরা বিদ্যুৎটাকে সাপ্লাই দেবো, এটা বলেছিল। তখন বলেছিল 5 কিলোমিটার পর্যন্ত আমাদের এই এলাকার মধ্যে দেওয়া ওরা ফ্রি দেওয়া হবে, সেটা দিয়েছে না না দেয়নি, শালা ওই নেতারা সব ধাইছে দিয়েছে। আমাদের গ্রাম তো পায়নি। হ্যাঁ, আপনাদের গ্রামে পায়নি না, 5 কিলোমিটার এখান থেকে 5 কিলোমিটার দেবার কথা। হ্যাঁ, দেয়নি। এই এলাকায় বেকার যুবক যুবতীরা যারা আশা দিয়েছিল যে তোমরা এই জায়গায় হাইড্রোলিক প্রজেক্ট হলে বেকার সমস্যা সমাধান হবে, তার থেকে দেখলাম এক যেনও করে। টাকা পুকুরি রোজগারের জন্য তারা বিভিন্ন দূর দূরান্ত কাজের জন্য যায়। ধরুন ব্যাঙ্গালোর, অন্ধ্র, রাঁচি, মুম্বাই,
তারা সেখানে গিয়ে অন্দরতে গিয়ে মার্বেল পাথরের কাজ করে, মুম্বাইয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, রাঁচিতেও বিল্ডিংয়ের কাজ করে, কেউ ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে। কিন্তু সবাই তো ঠিক ফ্যাক্টরিতে কাজ পায় না, কেউ হয়তো ঠিকাদার আন্ডারে কাজ করে, বিশেষ করে ঠিকাদার আন্ডারেই কাজ করে। কিন্তু কাজ করতে গিয়েও সবাই কিন্তু মাইনে পায় না ঠিকঠাক, আসার সময় খালি হাতে আসতে হয়। কি ফল খাস? হজম আওলা আওলা জাম পাকা জাম জামু আমাদের যত খুশি ফল আছে বনের মধ্যে ও সব কিছু খাই। মার্বেল লেকের কথাটা দেখেছেন, মার্বেল লেকটা একদম মন গড়া নাম। ওখানে কোনো মার্বেল পাথরের কোনো অস্তিত্ব নেই, শুধু পাহাড়টাকে কেটে চৌচির করা হয়েছে। দেখবেন সেখানে মানে ডিনামাইটের যে বর্বর যে ক্রিয়াকলাপ সেটা আছে। এত বড় পাহাড় কি ডুবাতে পারবে? আপার ড্যামে তো দেখি পাহাড়ের মাথাগুলো জেগে জেগে আছে জলের মধ্যে। আমরা সাঁতার দিয়ে পার হই, অনেক জল হবে তখনও সাঁতার দিয়ে যাবে। আপনারাও যাবেন না শুধু গরু যাবে? গরু যাবে, আমি কেন যাবো? মাথা খারাপ। আগেরটা অনেক ক্ষতি হয়েছিল, এইবারটা অত ক্ষতি হবে কেস করি। কারা? উপরে আদিবাসীরা। সেইটা ঠিক করেছে না ভুল করে? ভুল করেছে কেন? একটা আপনার প্রজেক্ট হবে, একটা আজকে ওই প্রজেক্টটা হয়ে ক্ষতি হলো না লাভ হলো, ওটা হয়ে আজকে আমাদের একটা সরকারের বড় একটা আয় হচ্ছে। ওই সাঁওতালরা বহু টাকা খাইছে ওই গাছ বিক্রি করে। সেই জন্য আমি আপনাকে না বলি, আদিবাসীরা বলছে আমার জঙ্গলটা বাঁচাবো, জঙ্গলটা রক্ষা করবো, আর চলুন তো দেখি আমার সাথে আমি দেখিয়ে দিব জঙ্গলটা কত ধ্বংস করেছে আদিবাসীরা। এই যে ড্যাম হবে এটাকে আদিবাসীরা নষ্ট করছে, এটা তো সরকারই করছে। এখান থেকে ওটা জঙ্গলে কাটতো আর লরি করে নিয়ে যাইতো কূপ, যেটা কূপ বলে। ঠিক আছে আন্ডার কূপ কাটাটা কীরকম না, এখানে গভর্নমেন্ট এই জঙ্গলটাকে মনে করলো যে এটা ম্যাচুরিটি হয়ে গেছে, এই গাছগুলো, এই জঙ্গলটাকে বিক্রি করা দরকার আছে, ফিলিং করা দরকার আছে, কাটা দরকার আছে। এরকম করে কিন্তু হেক্টরের পর হেক্টর সমস্ত পাহাড়টাকে তারা ডাকে বিক্রি করেছে। ডাকে বিক্রি করে এক একটা এরিয়া ধরে তারা বিক্রি করেছে। ধরুন কোনো জায়গায় 10 হেক্টর জমির উপরে একটা টেন্ডার বা একটা হলো যে এই 10 হেক্টর জমির উপরে যে গাছ আছে তার দাম এত টাকা, যে দিতে পারবে সে ডাকে নিয়ে নিল, নিয়ে সে সেই জায়গার কাজ শুরু করে দিল। এইভাবে বড় বড় গাছ কেটে কেটে তারা ট্রাকে ট্রাকে এখান থেকে বিক্রি করেছে। এবং ওই 10 হেক্টরের মধ্যে যখন গাছ শেষ হয়ে গেল, যে টেন্ডার নিয়েছিল সে দেখলো যে আমাকে আরও এখান থেকে বেশি টাকা নিতে হবে। তখন এই যে যারা কাজ করছিল 10 হেক্টরের জমিতে, সাধারণ মানুষেরা, তাদেরকে বলল, শোনো যে তোমরা এই যে পাশের যে জঙ্গল আছে সেখান থেকে কাঠ আনতে পারবে? বলে হ্যাঁ। তো আমি তোমাদের এখানে যেটার দাম 10 টাকা দিচ্ছিলাম সেখানে আমি তোমাদের 30 টাকা দেব। তারপরে যখনই তারা বেশি পয়সা পাচ্ছে মনে করলো, তখন তারা 2 কিলোমিটার দূর থেকেও তারা গাছ কেটে এখানের যে গাছের কাটা গড়া যেটা রয়েছে সেই গড়ার কাছে এনে ঠেকিয়ে দিল। এরকম করে করে তারা প্রচুর গাছ, তার এরিয়ার বাইরের গাছ, এই মানুষগুলোকে কাটিয়ে এনে মানে বিক্রি করেছে।
যে জঙ্গল পাহাড় এটা কার? এটা তো এমনিতে আমরা যেটা শুনে এসেছি আদিবাসীদের, মানে জল জঙ্গল অধিকার। আমরা তো এখানে বসবাস করি, আমরা প্রকৃতি পূজারি। আমরা গাছ মানে নিজের মা বাবার তো সমান সমতুল্য আমরা ভালোবাসি। গাছ এতগুলো ধ্বংস হচ্ছে, আমরা ধ্বংস করি না, গাছ নিচের লোকই ধ্বংস করে। জায়গাটা কার? জায়গাটা হয়তো বলে নিলাম যে সরকারি জায়গা। সরকার চাইলে সব করতে পারে। এইখানে যে ঝাড়খণ্ডের ড্যামটা হয়েছে শুনেছেন? না শুনিনি, বলুন একটু। ওইখানে 84 মৌজা উঠিয়ে দিয়েছে। আমার বলতে কিছু জিনিস নাই, মানুষ পাবলিকের, সব সরকারের। যখন দরকার হবে সরকার নিয়ে নেবে, তখন আর কারো সমাধানে আটকে। 18 তলায় তো বিয়ে দেওয়া ঠিক নয় বলেছে সরকার। আরে বাবা, তো দেখো ওটা এখন সব লোকেই জেনে গেছে যে টুরগা ড্যামে আমাদের প্রজেক্ট তৈরি হবে। এখন সবাই সেটা তো সবাই জেনে গেছে যে 18 কমে মেয়েদের বিয়ে দিলে বাপের জেল হবে। তারপরে তো শুনছে না রোক আর মায়ের বাপের জেল হলো। হ্যাঁ, তো ওটা বাপের জেল হলো না, সরকার সেটা সরকার জানতে পাবে। আমি আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি, সরকার জানতে পাবে না। মনে করুন আমাদের যেটা বেদের আমাদের আছে উল্লেখ যে মেয়েদেরকে 9 বছরে 10 বছরে আমরা দিত। কেন দিত? মনে করুন আমার মেয়ে এবার হয়তো বলছে যে না, ওর 18 বছর অপেক্ষা করি, এরপর 18 বছর আগে বেরিয়ে চলে গেল অন্য জাতের সঙ্গে, তখন আমাকে সমাজে নিল না। এটা তো সরকার দায়িত্ব নিচ্ছে না। আমার তো সমাজ বঞ্চিত হয়ে গেলাম মেয়ের জন্য। শিকারি উৎসবের ব্যাপারে বলছেন, সেটা আমাদের তো ছেলেদের পক্ষে পূর্বপুরুষ থেকে একটা কতদিন ধরে এসেছে, সেটা পরিষ্কার বলতে পারবো না। সেই জায়গায় আমরা বলছি আমাদের যে সমস্যা আছে সমাজের নিয়ে, সেটাই আলোচনা করি লবির বাইসি। হ্যাঁ, তাহলে লবির বাইসিতে আলোচনা করেন সমাজের কি ভালো খারাপ, তো সেখানে মেয়েদের নেন না কেন? নেন না কেন? সেই জায়গাতে অনেক রকম আমাদের সমাজের ছেলেদের মধ্যে আছে, তার জায়গায় যেটা খারাপ করেছে, খারাপের ভাষাও সেখানে অশ্লীল ভাষাও কিছু বলা হয়, প্রয়োগ করা হয়। মেয়েরা যেটা করে একটা অনুষ্ঠান, যেটা কি করম যেটা বলছি আমরা, আমাদের সাঁওতালের মধ্যে পরব আছে, সেটা শুধু মেয়েরাই করে, ছেলেরা নেই। বিশেষ করে আমাদের সামাজিক যে বিচার হয় সেটা কিন্তু ছেলেরাই বিচার করে। কোনো অসুবিধা থাকলে মেয়েদের ক্ষেত্রে নেওয়া হয়। হয়তো স্বামী স্ত্রীর কোনো ঝামেলা হয়েছে, সেখানে তো স্বামী স্ত্রীকে নিয়ে যাওয়া হয়। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার হবে পাড়ার মধ্যে, তখন কি সেখানে তোমরা চাইবে যে মায়েরা থাকুক, বোনেরা থাকুক, দিদিরা থাকুক? না, চাইবে না। কেন? মেয়েদের বুদ্ধি নেই? বিজ্ঞাপনে যে সমস্ত দিয়েছিল সাঁওতাল রমণের উদ্দাম যৌবনের ছোঁয়া পেতে অযোধ্যা আসুন, ভ্রমণ করুন। তোমাদের লজ্জা লাগে না? তুই নাচতে পারিস? বেশ দুলে আশা থানা গিয়ে নাচ দেখাইছি, বড় বাবু 500 টাকা দিল। 500 টাকা দিল? 500 টাকা দিল বড় বাবু। আর তোকে 25 দেবো।
পরিবেশ এসে কি আমাদের কি ভাব দেবে কাছে এইখানে লাস্টে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে প্লাস্টিক এনে নিয়ে বিভিন্ন জিনিসগুলো আনছে, থার্মোপ্লাস্ট এগুলো ছেড়ে দিচ্ছে, প্লাস্টিক এনে এনে একটা মানে কি আস্তরণ জমে যাচ্ছে। প্লাস্টিকে আপনার মাটির ক্ষয়ক্ষতি করে। যেখানে চাষ করি সেই জায়গাতে প্লাস্টিকে মাটিতে পুঁতে থাকলে পর চাষ সুবিধা হয় না, এবং যারা গরু ছাগল কারা থাকে তারা প্লাস্টিক খেয়ে ফেললে পর তাদের শরীরে অনেক ক্ষতিকারক। অযোধ্যা পাহাড়ের মধ্যে যে ট্যুরিজম হচ্ছে তাতে বিভিন্ন রকম গাড়ি আসছে, এসি গাড়ি বা ওই কটেজগুলোতে এসি রুম ব্যবহার হচ্ছে, ফলে কি হচ্ছে ওখানেও একটা দূষণ সৃষ্টি হয়েছে। টুরিস্ট ওরা সরকার প্রচুর সরকার থেকে ওরা লাইট দিচ্ছে যে টুরিস্ট এলে এই অযোধ্যা হয়েছে, আমরা ঠিকঠাক খাবার জল পাই না। জলের পরিমাণটা তো একেবারে কমেই গেছে, বৃষ্টিপাতের পরিমাণটা, এবং সেই সাথে বেশ কিছু যে ঝর্ণা ফর্ণা ইত্যাদি আছে সেই ঝর্ণাগুলোর জলগুলোর লেয়ারটাও কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে। অযোধ্যাকে দিয়ে কলকাতায় উন্নয়ন হচ্ছে। আলোটা এইখান থেকে তো আমরা পাইনি, সেটা সাঁওতালডি থেকে পাই। এই যে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হয় শহরাঞ্চলে, তাতে বিদ্যুৎ ওগুলো যদি সাশ্রয় করা হয় তাহলে বিদ্যুৎ সংকট বলা যায় না। শপিং মলে বর্তমানে এত অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হচ্ছে যে এসিতে অতিরিক্ত এসি একটা স্যাম্পেলের জন্য হাজার হাজার এসি ব্যবহার করা হচ্ছে, বা আপনার একটা স্যাম্পেল বিক্রি করার জন্য অনেকগুলো চারদিককে মানে মুড়িয়ে দেওয়া হচ্ছে, আলোয় আলোকিত হচ্ছে, এতে বিদ্যুৎ অনেক অপচয় হচ্ছে। আপনার IPL বা T20 এগুলোতে এই খেলা তো অতিরিক্ত আপনার প্রচুর আলো, চারদিকে বাজার একদম দিনের থেকে মানে দিনময় হয়ে যায়। হ্যাঁ, এই খেলাতে এত বিদ্যুৎ অপচয় হয়, এত বিদ্যুৎ অপচয়, যেটা আমার মনে হয় এই দিনে খেলা হলে কি হতো। ঈশ্বর, আমারে একবার কলকাতা নিয়ে যাবা? আমার তো পয়সা নাই, তোমার অনেক পয়সা আছে। কলকাতা এখন মজা, দোকানে, হোটেলে, রেসের মাঠে, সে যে কি বিভৎস মজা, তুমি দাঁড়ায় দেখবা আর অবাক হয়ে যাবা। Gone! 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 Bring হাতি আছে, হরিণ আছে, খরগোশ আছে, তারপরে শিয়াল আছে, তারপরে আছে ময়াল আছে, তারপরে ছোট ছোট কাঠবিড়ালি আছে, তারপরে এই যে সূর্যমুখী, বনরুই, আর পাখির ক্ষেত্রে যেমন ময়ূর, 1 নম্বর ময়ূর আছে, তারপরে ফিঙ্গে আছে, টুনটুনি আছে, টিয়া আছে, বুলবুলি আছে, জিহু আছে। আমাদের পাহাড়ে হাতি থাকে, ওদের থাকার অ্যাকচুয়াল বাসস্থান হচ্ছে আমাদের অযোধ্যার গবরিয়াতে, কিন্তু তাদের খাদ্যের সংগ্রহের জন্য বিভিন্ন অযোধ্যা মানে গোটা অযোধ্যাতেই ঘোরাফেরা করে। মুভ করতে দে।
পূজা করি, যেটা জাহের থান বলি, সেখানে আমরা মারাং বুরু জাহের আয়োকে পূজা আরাধনা করি। সেখানে আমাদের গাছ, শাল গাছ বা বিভিন্ন গাছ থাকতেই হবে, নাহলে সেই জাহের থানটা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। আমাদের সমাজে যখন আমরা বিবাহ বাসর বা অ্যারেঞ্জমেন্ট করি, তখন আমাদের সেই ছামড়া করি। ছামড়াটাও হয় এই গাছপালা দিয়ে। এই ছামড়ায় এবং আমাদের ওই যে গাছগুলো অতি অবশ্যই এই লাগে, যেমন হচ্ছে আম পাতা, তারপরে এই যে জাম পাতা, শাল পাতা তো অবশ্যই লাগেই। তারপরে আছে আমাদের এই যে কি বলে, এই যে মহুলের ডালটাও, এগুলো না হলে আমাদের ওই বিবাহ ইয়েটা সম্পূর্ণ হয়ে যাবে আর কি, শুভ জিনিস বলে আমরা মনে করব না। মৃত্যুর সঙ্গেও লাগে আমাদের যে শাল পাতা, এই একটা কেন্দ গাছের লাগবে। জায়গা চেঞ্জ মে আরো তেরাতে রান্না না যদি